এই ঘণ্টাধ্বনি আর এই ফটক, নাটোরের রাজকীয় ইতিহাস এখান থেকেই শুরু। আজ আমরা যাচ্ছি রাজশাহী বিভাগের এক ঐতিহাসিক জনপদ নাটোর। বাংলার ঐতিহ্য, রাজকীয় স্মৃতি আর স্থাপত্যের গল্প যেখানে ছড়িয়ে আছে বাতাসে বাতাসে। চলতি পথে গানের সুরের মূর্ছনায় বিভোর ছিলাম আমরা সকলেই। রাত যেন চারদিকে লাইট আর চলতি পথের গাড়ির হেডলাইটের আলোয় আলোকিত। মায়া লাগাইছে গানের সুরে, আমরা যেন কোনো এক মায়ার জলে আবদ্ধ হয়ে গিয়েছিলাম। এভাবে রাত শেষে ভোরের আলোয় পৌঁছে যায় নাটোর শহরে। ইসলামীয় প্রচুর হোটেলে সকালে নাস্তা করে আমরা বেরিয়ে পড়ি নাটোর রাজবাড়ির উদ্দেশ্যে। নাটোর জেলার ঐতিহাসিক নিদর্শনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রানী ভবানীর স্মৃতি বিজড়িত নাটোর রাজবাড়ি। অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন 1706 থেকে 1710 সালে। 1748 সালে রানী ভবানী জমিদারি পরিচালনার জন্য নিযুক্ত হন। রানী ভবানীর সময় নাটোরের জমিদারি ব্যাপক বিস্তার লাভ করে। অর্ধেক বঙ্গে রাজত্ব করতেন রানী ভবানী, তাই তাকে বলা হতো অর্ধবঙ্গেশ্বরী। 120 একর আয়তনের এলাকাটি নিরাপত্তার জন্য রয়েছে 2টি স্তরে বেষ্টিত গভীর লেক। ভিতরে প্রবেশ করে চোখ পড়ে জলটঙ্গী পুকুর। নাটোর রাজবংশের অপূর্ব নিদর্শন এই জলটঙ্গী পুকুর। বিশাল এই পুকুরটি নাটোর রাজবংশের স্মৃতি বহন করে। সামনে এগোতেই দেখতে পাই নাটোর রাজবাড়ির রাজপ্রাসাদে। রাজপ্রাসাদের পাশে রয়েছে রানীমহল, যা প্যালেস অব রানী ভবানী নামে ডাকা হয়। এই জায়গাটিতেই আমি আর নাহাত ছবি তোলার জন্য দাঁড়িয়ে যাই। ও আমাকে চশমাটি ঠিকভাবে পরে নিতে বলল। প্রাসাদের বৈঠকখানায় মহারাজা অমর্ত্যবর্গ সভাসদগণের সাথে বছরের বিভিন্ন সময়ে বৈঠকে মিলিত হত। জীবনানন্দ দাশের অমর কবিতায় শেষ হয় রাজবাড়ির উপাখ্যান। আমি ক্লান্ত প্রাণ এক, চারদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। দীঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন 18 শতকে নির্মিত দীঘাপাতিয়া মহারাজাদের বাসস্থান। ঐতিহাসিক প্রাসাদটি বাংলাদেশের নাটোর শহর থেকে 2.4 কিলোমিটার দূরে অবস্থিত। দীঘাপাতিয়া রাজাদের বাড়ি হিসেবে উৎপত্তি হলেও দেশভাগের পর এটি গভর্নরদের বাসভবন হিসেবে ব্যবহৃত হয় এবং পরবর্তীতে উত্তরা গণভবন নামকরণ করা হয়। প্রধান ফটকের সামনে নিজেকে ক্যামেরাবন্দি করে নেই। উত্তরা গণভবনের ভিতরে প্রবেশ করতেই এক অন্যরকম অনুভূতি কাজ করে নিজের মাঝখানে। দুপাশের সুদৃশ্য রাস্তা ও পাশের লোহার বেষ্টনী জানান দেয় এক ঐতিহাসিক রাজকীয় ইতিহাসের। হাঁটতে থাকি সামনের দিকে, ভাবতে থাকি কতই না ইতিহাস সমৃদ্ধ এই উত্তরা গণভবন। সামনে এগোতেই ছোট্ট একটি পানির ফোয়ারায় চোখ আটকে যায়। আরও বেশি বিস্মিত হই পারিজাত ফুল গাছ দেখে। যদিও এ সময় গাছে কোনো ফুল ছিল না, নতুন পাতাকেই ফুল ভেবে বসি আমরা। তারপর আমরা হাঁটতে থাকি গ্র্যান্ডমাদার্স হাউস এর দিকে। এখানে একটি ফলকে লেখা ছিল তৎকালীন সময়ে যেসব রানীদের রাজা মারা যেতেন অথবা যেসব রানীরা বৃদ্ধা হয়ে যেতেন তাদের জন্য এই হাউসটি বরাদ্দ ছিল, যাকে আধুনিক যুগের বৃদ্ধাশ্রমের পূর্ণ সংস্করণ বলা চলে। তৎকালীন দীঘাপাতিয়া ষষ্ঠ রাজা প্রমোদানাথ রায় বর্তমান প্রাসাদটি সংস্কার করেন। এই হলো সেই বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমের সামনে রয়েছে সুবিশাল ঘাট সম্বলিত পুকুর, নানান ধরনের ফুলে সুশোভিত বাগান, যা অত্যন্ত সুনিপুণ কারুকার্যে সাজিয়ে তোলা হয়েছে। দীঘাপাতিয়া রাজবাড়িতে মোট 12টি ভবন রয়েছে। এর মধ্যে প্রধান প্রাসাদ ভবন অন্যতম। মূল ভবন সহ অন্যান্য ভবনের দরজা জানালা সব মূল্যবান কাঠ দ্বারা নির্মিত। রাজবাড়ি এলাকাটি একটি পরিখা ও উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত। দীঘাপাতিয়া রাজবাড়ির মূল প্রাসাদটি পূর্বমুখী একতলা ভবন। ইংরেজি ই অক্ষরের আদলে নির্মিত প্রাসাদটির সম্মুখ ভাগে রয়েছে সামনের দিকে অভিক্ষিপ্ত 3টি বারান্দা। প্রাসাদটিতে প্রশস্ত ও উঁচু একটি হলঘর আছে এবং এর শীর্ষে একটি প্রকাণ্ড গম্বুজ রয়েছে। এই গম্বুজের নিচ দিয়ে হলঘরে পর্যাপ্ত বাতাস আসার ব্যবস্থা রয়েছে। কারুকার্য খচিত হলরুমে একসাথে 4 জন বসার মতো ব্যবস্থা রয়েছে, যেখানে বসলে দেয়ালে আটকানো বড় আয়নায় প্রত্যেকে দেখতে পেত। উত্তরা গণভবনে উচ্চ পর্যায়ের কোনো সভা হলে এ রুমই হয়। এই ভবনের এক পাশে একটি ঘরে রাজসিংহাসন অবস্থিত। তার পাশের ঘরটি হলো রাজার শোবার ঘর। এই ঘরে এখনও রাজার খাটটি আছে।
গণভবনে রানীর হাম্মামখানা বাংলা রাজকীয় জীবনযাত্রার এক অসাধারণ নিদর্শন। হাম্মামখানা বলতে রাজ পরিবারের জন্য নির্মিত বিশেষ স্নানাগারকে বোঝায়। রানীর হাম্মামখানা শুধু স্নানের জায়গা ছিল না, এটি ছিল আরাম ও বিশ্রামের স্থান। দৃষ্টিনন্দন ঘাট এবং পরিষ্কার ও স্বচ্ছ পানির পুকুর ছিল রাজ দরবারের পিছনের দিকে। এই ঘণ্টাধ্বনি শুধু শব্দ নয়, ইতিহাসের ডাক। একসময় এটি ছিল দীঘাপাতিয়া রাজবাড়ি, আজ পরিচিত উত্তরা গণভবন নামে। উত্তরা গণভবনের এই গেট পেরিয়ে একসময় প্রবেশ করতেন বাংলার রাজারা। আজও নীরবে দাঁড়িয়ে আছে সময়, ক্ষমতা আর ঐতিহ্যের সাক্ষী হয়ে। হাঁটতে হাঁটতে আমরা বেশ ক্লান্ত ছিলাম, তাই গণভবনের গেটের সামনে থেকে ওয়াফল টি খেতে বসে পড়ি। ওয়াফল টি মূলত আধুনিক একটি ডেজার্ট ড্রিঙ্ক ফর্ম। মিল্ক চা এবং ওয়াফল একসাথে পরিবেশন করা হয়। বেশ গরম ওয়াফল টি খেতে ভালোই লাগছিল। আর এভাবেই শেষ হয় আমাদের রাজবাড়ির প্রথম উপাখ্যান।